নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। অশান্ত নেপালের নতুন প্রধানমন্ত্রী কে? শীর্ষে সুশীলা কার্কি, আলোচনায় আরও নাম। অগ্নিগর্ভ নেপাল চিন্তায় বোলপুরের নেপালি পরিযায়ীরা। উত্তরবঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধন ও কেন্দ্রকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আসানসোলে বিজেপির গণ ডেপুটেশন, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু। বিশ্বমঞ্চে বাংলা কন্যা, পরিচালক অনুপর্ণা রায়কে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী। বার্নপুর সভা থেকে বিস্ফোরক শুভেন্দু, সেল আইএসপি জমি কেলেঙ্কারি নিয়ে সরব। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ও আটক, রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি অধীর চৌধুরীর। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় 2 ছাত্রের মৃত্যু। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। অশান্ত নেপাল, হিংসা, বিক্ষোভ আর রাজনৈতিক অস্থিরতার মাঝেই বড় প্রশ্ন, কে হতে চলেছে নেপালের নতুন প্রধানমন্ত্রী? শীর্ষে উঠে এসেছে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। তবে আলোচনায় রয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছানে এবং কাঠমান্ডুর মেয়র জনপ্রিয় র্যাপার বালেন শাহ। শীঘ্রই সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এই দুই নেতা। রাজা জ্ঞানেন্দ্র থেকে শুরু করে সুদান গুরুং, একাধিক নাম ঘুরছে রাজনৈতিক মহলে। অরাজকতার মাঝেই তাই জল্পনা তুঙ্গে, কে সামলাবেন অস্থির নেপালের হাল? অরাজকতার মাঝে নেপালে নতুন সরকার গঠনের তৎপরতা শুরু হয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় এসেছেন নেপাল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এছাড়া প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছানে ও কাঠমান্ডুর মেয়র বালেন শাহের নামও উঠে এসেছে। আন্দোলনকারীরা সম্প্রতি জেল ভেঙে রবি লামিছানেকে মুক্ত করেছেন। বুধবার সেনাপ্রধান তাদের সঙ্গেই বৈঠক করবেন। রাজা জ্ঞানেন্দ্র ও সুদান গুরুং এর নাম নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা চলছে। অগ্নিগর্ভ নেপাল সংসদ ভবন থেকে রাস্তাঘাট সর্বত্র হিংসার আগুন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও থামছে না অস্থিরতা। এই পরিস্থিতি ঘিরেই দুশ্চিন্তায় বীরভূমের বোলপুরের বসবাসকারী নেপালি পরিযায়ীরা। ইন্টারনেট বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তারা। এখন যোগাযোগ সম্পন্ন হলেও দেশের হিংসাত্মক পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। অগ্নিগর্ভ নেপাল জ্বলছে সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট। পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু তারপরেও হিংসার আগুন নিভছে না। আর ঠিক এই আবহেই অগ্নিগর্ভ নেপালের রাজনৈতিক অস্থিরতা ঘিরে দুশ্চিন্তায় বীরভূমের বোলপুরে বসবাসকারী নেপালি পরিযায়ীরা। সংসদ ভবন থেকে রাস্তাঘাটে আগুন, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বিমান পরিষেবা বন্ধের ঘটনায় উদ্বিগ্ন তারা। দীর্ঘদিন ধরে নাইট গার্ডের কাজ করা এই নেপালিরা জানান, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। অবশেষে পরিষেবা চালু হওয়ায় স্বস্তি মিললেও দেশের অশান্ত পরিস্থিতি তাদের চিন্তিত করে তুলেছে। নেপালের দুর্নীতিগ্রস্ত সরকারের পদত্যাগে খুশি হলেও আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এই পরিযায়ী নেপালিরা। নমস্কার সবাইকে, আমরা নেপালি, আমরা এখানে বোলপুর থেকে বীরভূম থেকে বলছি। আমরা খুব অসুবিধায় ছিলাম। আমরা যে ইন্টারনেট, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সবাই বন্ধ করে দিয়েছিল। আমাদের নেপালে যে এখনই যে পরিস্থিতি আছে, যে নেতাগুলো আছে সেরা সবাই একদম চোর, ভালো নাই এটা। এই জন্য আজকে যে কাজ হয়েছে সেটা খুব ভালো হলো। আর একটা আমার দুঃখ হলো কি, আমরা যে 19-20 জন লোক মরা হলো, এটার আমরা খুব দুঃখ আছে। চিন্তা তো বহুত অনেক চিন্তা हो रहा है। बहू माँ को फोन करते হবে, और ছেলে লোক ফোন করতে হবে। সবাইকার বাড়ি চিন্তা আছে, বাইরে যাওয়ার জন্য টাকা পয়সা বি নাই। এ তো গরিব মানুষ, কে করব? এই নাইট গার্ড মানুষ তো সংসার চলে না, খাবো কে বাবু? এইরকম আছে। আমরা তো অনেক চিন্তা আছে, ফেসবুক বন্ধ হয়ে গেল। পরিবারের সাথে উত্তরবঙ্গ সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি থেকে আদিবাসীদের হাতে তুলে দিলেন 11,000-এরও বেশি জমির পাট্টা। ঘোষণা করলেন দার্জিলিং কালিম্পং এর জন্য নতুন ব্রিজ, করম পুজোর ছুটি এবং চা সুন্দরী প্রকল্পের পাকা ঘর। শিক্ষা ও সামাজিক ক্ষেত্রেও তুলে ধরলেন সবুজ সাথী, কন্যাশ্রী, তরুণের স্বপ্ন সহ একাধিক উদ্যোগের সাফল্য। জলপাইগুড়িতেই প্রায় 400 কোটির প্রকল্প চালুর কথা জানালেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ি জেলার সভা থেকে আদিবাসীদের জমির পাট্টা বিতরণ করলেন, যেখানে মোট পাট্টার সংখ্যা 11,674টি। পাশাপাশি উত্তরের 8টি জেলায় উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন তিনি। দার্জিলিং কালিম্পং এর জন্য নতুন ব্রিজ, করম পুজোয় ছুটি ও চা সুন্দরী প্রকল্পে পাকা ঘরের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে সবুজ সাথী, কন্যাশ্রী, তরুণের স্বপ্ন সহ একাধিক উদ্যোগের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।
তিনি। জলপাইগুড়িতে প্রায় 400 কোটির প্রকল্প চালু হয়েছে বলে জানান। এরই মাঝে সভা থেকে কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে বলেন, রাজ্য কেন্দ্রের টাকা নেয় না, অথচ শ্রমিকদের টাকা আটকে রাখা হচ্ছে, এটা সহ্য করা হবে না। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও ভাষাভিত্তিক বৈষম্য নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাকে বাংলাই চালাবে, দিল্লি নয়, দিল্লির ভিক্ষা চাই না। প্রতিবেশী দেশ নেপালের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করে আশ্বস্ত করেন, প্রশাসন সতর্ক রয়েছে, কোনো সমস্যা হলে রাজ্য তা মোকাবিলা করতে প্রস্তুত। আজকে আমি দার্জিলিং জেলাকে অভিনন্দন জানাই। অনেককে আমি বলেছিলাম আসতে, এবং আজকে আমরা যে তিস্তা বাজার এবং পেশকের মাধ্যমে একটা নবনির্মিত সেতু করে দিলাম, যার ফলে দার্জিলিং এবং কালিম্পংয়ের মানুষ অনেক উপকৃত হবেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। হামরো পাহাড়, আমি পাহাড়বাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের বলতে চাই, আপনারা জানেন, আমি পরে আসছি এই কথাগুলোতে, শুধু জলপাইগুড়ি জেলার জন্য কি কি করেছি আমরা, বড় বড় কাজগুলো। তার আগে বলি, আমি পঞ্চানন সাহেবের, পঞ্চানন বর্মা, যিনি রাজবংশী সমাজের প্রাণপুরুষ রায় সাহেব, ঠাকুর পঞ্চানন বর্মাকে আমার শ্রদ্ধা জানাই, কারণ গতকাল তার মৃত্যু দিবস ছিল। আমরা তার নামে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মস্থান খালসামারির পুণ্যভূমিতে সেকেন্ড ক্যাম্পাসও চালু হয়েছে। তার জন্মদিনে ছুটিও ঘোষণা হয়েছে। তার বাড়িকে সংস্কার করে পঞ্চানন বর্মা সংগ্রহশালা, গবেষণা কেন্দ্র, মিউজিয়াম তৈরি হয়েছে। মনে রাখবেন, সেই রকমভাবে আমরা আদিবাসীদের জন্য করম পুজোতেও ছুটি দিই। আমরা অলচিকি ভাষাকে গুরুত্ব দিয়েছি, সাদ্রিকে দিয়েছি। আমরা কুরুক থেকে, কুরমালি থেকে শুরু করে, হিন্দি, নেপালি, গোর্খা থেকে শুরু করে, এমনকি তেলেগু ভাষা থেকে শুরু করে, পাঞ্জাবি, শিখ ভাষা থেকে শুরু করে সবাইকে আমরা গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন, আমার আজকে আসার বিশেষ কারণ, গতকাল থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা প্রবলেম চলছে, আমরা চাই শান্তি ফিরে আসুক। আমি হোল নাইট উত্তরকন্যায় ছিলাম, তার কারণ যাতে কোনো রকম আমাদের দিকে কোনো প্রবলেম হলে সেটা যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন এবং আমরা, আমাদের প্রশাসন সেটা দেখে নিতে পারি। সেই জন্য আজকে আমি এসছি। আমার এখানে বিশেষ করে 6,2011 সালের পর প্রায় 6,56,000 বেশি পাট্টা দেওয়া হয়েছে। 3,17,000 বেশি গৃহপাট্টা, 1,93,000 বেশি কৃষি পাট্টা, 59,000 বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000 বেশি ফরেস্ট পাট্টা এবং প্রায় 39,000 টি গার্ডেন পাট্টা দেওয়া হয়েছে। কিছু লোক আছে টাকা দিয়ে পলিটিক্যাল পার্টির ব্যানারে নানা রকম মিথ্যে কথা লেখে, কুৎসা ছড়ায়, অসম্মান ছড়ায়, চক্রান্ত করে, দেশভাগ করে, বাংলা ভাগ করার চক্রান্ত করে। অন্যায় তো অন্যায়, এটাকে সাপোর্ট করার কারণই আসে না। কিন্তু বলুন তো, একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে তুমি আরেকজনকে জ্বলন্ত জীবন্ত পুড়িয়ে মারবে, এটা কিসের রাজনীতি? এটা কিসের রাজনীতি? আমি এই রাজনীতি বিশ্বাস করি না। আমি যে রাজনীতি বিশ্বাস করি, আমি ছোট্টবেলা থেকে, ছাত্র জীবন থেকে রাজনীতি করি, আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করব, এবং মাথা উঁচু করে চলবো, এবং বাংলা এগিয়ে যাবে, এটা আমার স্বপ্ন। আমি অন্য কিছু চাই না। শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছি, সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আশা করি শান্তি ফিরে আসবে। মনিটরিং করব। ট্যুরিস্ট যারা গেছেন, আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন, তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি, যাতে তারা একটা দিন, দুটো দিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো। চিন্তা করবেন না, এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না। একটু শান্তি ফেরাতে দিন, ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব।
আসানসোল শিল্পাঞ্চলের কর্মসংস্থান ও শিল্প উন্নয়নের দাবিতে পথে বিজেপি। বার্নপুরে আয়োজিত গণ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ সারিয়ে শুভেন্দুর কটাক্ষ, আর মাত্র 6 থেকে 7 মাস, তারপর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। বালি চুরি থেকে শুরু করে সিন্ডিকেট রাজ, শাসককে একের পর এক ইস্যুতে নিশানা করেন শুভেন্দু। আর কি বললেন তিনি, শোনাবো। আসানসোল শিল্পাঞ্চলের যুব সমাজের কর্মসংস্থান, স্থানীয় শিল্প উন্নয়ন ও কেন্দ্রীয় অনুদানের যথাযথ ব্যবহারের দাবিতে বুধবার বার্নপুর আইআইএসসিও কারখানার সামনে গণ ডেপুটেশন কর্মসূচি পালন করল আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি। কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রিবেণী মোড়ে আয়োজিত সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। বালি চুরি, সিন্ডিকেট রাজ এবং শিল্প পুনর্বাসন প্রকল্প অর্থাৎ SIR ঘিরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, আর মাত্র 6 থেকে 7 মাস, তারপর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। সভায় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অজয় পোদ্দার, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা। বিজেপির দাবি, শিল্পাঞ্চলের যুব সমাজ বেকারত্বে জর্জরিত, অথচ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই আন্দোলনের মাধ্যমেই এই বার্তা পৌঁছে দিতে চান তারা। তো সকালবেলা ভোরে হয়েছে কয়লা, সকালে হলো বালি, দুপুরে হবে পাথর, আর বিকাল বেলা হবে ভোকাট্টা। আর মাত্র হাতে গুনে গুনে 6 থেকে 7 মাস আছে এরা। SIR সম্পূর্ণ হলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খালা, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মানে ভোটে আপনি জিততে পারবেন, এমনিতেই তো আপনি হেরেছেন, আমার কাছে হেরেছেন 1 9 5 6। একদম ভেঙে গুড়িয়ে দিতে হবে সিন্ডিকেট। চোরেদের উপড়াতে হবে গায়ের কথায়, একদম শিকড় সহ, মানে গেঁড়ু সহ, যাতে একটুও না থাকে, পরেই ছিন্নমূল না জন্মায়। বিশ্বমঞ্চে বাংলা কন্যার সাফল্য। সংস অফ ফরগটেন ট্রিজ ছবির জন্য ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন কুলটির মেয়ে অনুপর্ণা রায়। তাকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানিয়েছেন বাম নেতারাও। পরিবার থেকে প্রতিবেশী সকলেই উচ্ছ্বসিত অনুপর্ণার এই আন্তর্জাতিক কৃতিত্বে। বিশ্বমঞ্চে নতুন সাফল্য ভারতীয় সিনেমার। ইটালির 82তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুপর্ণা রায় পরিচালিত সংস অফ ফরগটেন ট্রিজ জিতে নিল অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার। অনুপর্ণার আদিবাড়ি পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের নারায়ণপুর গ্রামে। বাবা ব্রহ্মানন্দ রায় কর্মসূত্রে কুলটিতে চলে আসেন এবং সেখানেই বড় হন অনুপর্ণা। কুলটি কলেজে ইংরেজি অনার্সে পড়াশোনা শেষ করে তিনি যান দিল্লিতে মাস কমিউনিকেশন পড়তে। পরে মুম্বাইতে গিয়ে গড়ে তোলেন নিজের সিনেমার জগৎ। ছোটবেলা থেকেই লেখালেখির শখ ছিল অনুপর্ণার। প্রেরণা হিসেবে সত্যজিৎ রায়কে মানতেন তিনি। মেয়ের এই আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বসিত পরিবার। ব্রহ্মানন্দ রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বাম নেতা মোহাম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জিও ফোনে অভিনন্দন জানান। কুলটির মেয়ে অনুপর্ণার এই কৃতিত্বে আনন্দে ভাসছে পরিবার, প্রতিবেশী এবং গোটা পশ্চিমবঙ্গ। আমার মেয়ে বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে ইটালি ভেনিস শহরে 6 সেপ্টেম্বর 2025। ফিল্মটা মানে খুব ওদের মনোপুত হয়েছে, মনের মধ্যে সবাই ধরেছে ফিল্মটা। যে বইটা দ্য সং অফ ফরগটেন ট্রিজ, ওই বইটার জন্য পেয়েছে। সেদিন রাত 12:30টার সময় 6 সেপ্টেম্বর ছিল তো আমাদের ওদের ওখানে 8:30 টাইম, আমাদের এখানে 12:30। তো সেই সময় খবরটা এসেছিল, বাবা আমরা জিতে গেছি। বাবা আমরা জিতে গেছি, খুবই আনন্দ। আর ভগবানকে প্রে করেছিলাম, যাই হোক মেয়েটা আমার কর্মফল পেল। আমি জানি না যে আমার মেয়েটার মধ্যে এত যোগ্যতা ছিল, আমি জানতাম না। এই জন্য আমি খুব মাঝে মধ্যে একটু আপত্তি করেছিলাম। আমার একটু বিশ্বাস ছিল যে ও একটা সরকারি চাকরি বাকরি পাবে, যেহেতু পড়াশোনায় ভালো মেয়েটা আমার, এটাই আমি আশা করেছিলাম, তার বেশি কিছু না। ভীষণ 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 খুশি, এই লাইনেও থাক।
ও আরো আরো ভালো করে গল্প লিখুক, আরো সবাই জানুক, গোটা ভারত চিনুক, এটা থেকে আর বড়। বার্নপুর সভা থেকে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। সেল আইএসপি জমি কেলেঙ্কারি নিয়ে সরব বিরোধী দলনেতা। তৃণমূলের ছত্রছায়ায় মাফিয়াদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মঞ্চ থেকেই হুঁশিয়ারি, দুর্নীতি আর চলবে না, অভিযুক্তদের রেহাই নেই। আর ঠিক কি বললেন তিনি, শোনাবো। বার্নপুরের সভা থেকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি কেন্দ্রীয় সরকারি সেল আইএসপির এক শ্রেণীর আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্থানীয় এক ঠিকাদার সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। শুভেন্দুর অভিযোগ, এলাকার একাধিক জমি কেলেঙ্কারিতে জড়িত মাফিয়াদের তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় অবৈধ কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। মঞ্চ থেকেই তিনি হুঁশিয়ারি দেন, এই ধরনের দুর্নীতি ও মাফিয়াগিরি আর চলতে দেওয়া হবে না। বিরোধী দলনেতার সাফ বার্তা, যেই হোক না কেন সেল আইএসপিতে ঘটে চলা বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। আসানসোলে মানুষের স্বার্থে এই সেল আইএসপি স্বচ্ছতা বজায় রাখতে এবং তাদের জমির অবৈধ কারবার বন্ধ করতে আমরা রাস্তায় নামব। আমরা কেন এসেছি? কেন্দ্রীয় সংস্থার সংগঠন, এখানে আধুনিকীকরণের অনুমোদন দিয়েছে মোদিজির মন্ত্রিসভা। হাজার হাজার কোটি টাকার আধুনিকীকরণ হবে। এখানে আপনাদের বঞ্চিত হওয়ার পিছনে মূল যে কারণ, সেটা হলো এখানে ঠিকাদার সংস্থাকে তৃণমূল তার শাখা সংগঠনে পরিণত করেছে। এখন তো আবার যার বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করেছিল, যিনি 5 মাস হাওয়া হয়ে গেছিলেন, ইমতাজ সাহেব, তিনি এখন ঠিকাদার সংগঠনের নতুন সভাপতি হয়েছেন। তিনি একাই টেন্ডার জমা করাবেন, তার মনোনীত লোকরা টেন্ডার পাবে। বড় কাজ হলে সাব টেন্ডার তার লোকদেরই দেবেন। এই ব্যবস্থাটাকে আমরা বদলাবো। আমি 6:30টার সময় ডিআইসির সঙ্গে মিটিং করব। 10 জন লোকাল লিডার থাকবে আমার সাথে। সব অনলাইন করতে হবে, সব ট্রান্সপারেন্ট করতে হবে, কোনো ইউনিয়ন গিরি চলবে না, কোনো ইমতিয়াজের ঠিকাদার সংস্থা চলবে না। তৃণমূলের সিন্ডিকেট রাজ, তোলাবাজি রাজ, করে খাওয়ার রাজ, মাল কামানোর রাজ, এ চলবে না। পরিষ্কার কথা, যত আবর্জনা এখানে জড়ো হয়েছে গেটে, এতদিন ধরে তৃণমূলের অত্যাচারে আমরা প্রচন্ড দামি ব্লিচিং ফিনাইল উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছি, যোগী আদিত্যনাথজির কাছ থেকে নিয়ে এসেছি, তার সরকারের কাছ থেকে। আমরা পরিষ্কার করতে জানি, আমরা টেস্টেড এবং ট্রাস্টেড। এখানে জমি কেলেঙ্কারি হচ্ছে, সেলের জমি। এখানে মৌলবাদী কাজকর্ম হচ্ছে। এখানে ম্যানেজমেন্টের কেউ কেউ এগুলোতে যুক্ত। দেখুন সংবাদপত্রগুলো কি লিখছে। আপনা শহর আসানসোল, কারখানার গেটে সিন্ডিকেট রাজ, প্রশাসন নিরুত্তাপ। দেখুন দেখুন ছবি দেখুন, আমার কথা নয়, এখানকার মিডিয়ার ছবি কথা। দেখুন আবার একটা বাংলা মিডিয়া, 35,000 কোটির বিনিয়োগ ইস্কোয়, বার্নপুর সংলগ্ন বেশিরভাগ জমি প্রভাবশালী বসের নিয়ন্ত্রণে। দেখুন এই জিনিস মেনে নেবেন আপনারা? মেনে নেবেন? ভয়, পুলিশের ভয় আছে লিডার অব অপোজিশন।
অতএব আমরা সব এক মাস ধরে অনেক গুছিয়ে গাছিয়ে সব সংগ্রহ করে মাঠে নেমেছি। আপনাদের জয় হবে। ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা ও আটক, তীব্র প্রতিবাদে সরব অধীর রঞ্জন চৌধুরী। রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি, বাংলা ভাষীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রকে পদক্ষেপের আহ্বান। কি বলছেন তিনি, শোনাবো। ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা ও আটকে রাখার ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি এই ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানান। তার বক্তব্য, বাংলা ভাষীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। যারা মানুষ রুটি করতে বাইরে রাজ্যে যায়, তাদের উপর একটা অদ্ভুত ধরনের অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে অদ্ভুত ধরনের একটা অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, পক্ষপাতিত্ব করা হচ্ছে। তার কারণ সেই সমস্ত রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা এবং সেখানে সমস্ত রাজ্যের যারা শাসক তাদের মানসিক ক্ষুদ্রতা। পশ্চিমবঙ্গ ভারতের, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই, কিন্তু সমস্যা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাঙালি তাদের মধ্যে ফারাকটা করার ক্ষমতা প্রশাসনের নেই বা সরকারের নেই। তাই বাংলা ভাষী পশ্চিমবঙ্গ আর বাংলা ভাষী বাংলাদেশি সমস্যাটা এই জায়গাটায় তৈরি হচ্ছে আরো বেশি করে। আমি তো প্রথম দিন থেকে এটা বলছি, আজ পর্যন্ত এখন পার্লামেন্ট চললো, এত মন্ত্রী এমপি এলো, এত মিছিল হলো, সেই মিছিলটা একবার ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোমের বিরুদ্ধে করা উচিত ছিল। যদি পরিযায়ী শ্রমিকদের জন্য সত্যি দরদ থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে একটা মিছিল ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে, অমিত শাহের দপ্তরের বিরুদ্ধে করে অমিত শাহের দপ্তর পর্যন্ত যাওয়া উচিত ছিল। সেই দপ্তর পর্যন্ত সেখানটা গিয়ে প্রতিবাদ করা উচিত ছিল বলে আমি মনে করি। মিছিল তো হয়েছে, এখানে মিছিল হয়নি তা নয়, তা সেই মিছিল কেন ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে হলো না? কারণ আজ যদি দেশ জুড়ে আইনের শাসনের কথা বলা হয়, তাহলে তো অমিত শাহকে আমরা দায়ী করবোই। কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে একটা মিছিল হলো না কেন? পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। দুজনেরই বাড়ি পুকুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়। দুই ছাত্রের অকাল প্রয়াণে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারালো দুই ছাত্র। মৃতদের নাম তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান। দুজনেরই বাড়ি পুকুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়। তারা শামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বুধবার ইংরেজি পরীক্ষা দিতে বাইকে রতুয়া হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল তারা। শামসি মতিগঞ্জ পার হওয়ার কিছু পরেই দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই ছাত্রের। ঘটনার জেরে রতুয়া শামসি রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখানে ছুটে আসেন স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক সংগঠনের নেতারা। দুই ছাত্রের অকাল প্রয়াণে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একটা বাইকে দুজন আসছিল পরীক্ষার্থী, তারা পরীক্ষা দিতে যাচ্ছিল, আর এই দিক থেকে গাড়ি যাচ্ছিল ছোট ভ্যান, পিকআপ ভ্যান। আচ্ছা, ওতে মাল লোডিং ছিল, সামনাসামনি ধাক্কা মারে। পিকআপ ভ্যানটি যাচ্ছিল শামসির দিকে, রতুয়া থেকে শামসির দিকে। এই সম্ভবত রতুয়া হাই স্কুলে ওদের পরীক্ষা আছে, এগ্রিল হাই স্কুলের ছাত্র। আচ্ছা, কিভাবে এটা হলো? মুখোমুখি অ্যাক্সিডেন্টটা হয়েছে, সংঘর্ষ। এগ্রিল হাই স্কুলের দুজন স্টুডেন্ট, তন্ময় প্রামাণিক আর এমডি রহমান আহমেদ, তারা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছিল রতুয়া হাই স্কুলে। সেখানে তাদের অ্যাক্সিডেন্ট হয় একটি পিকআপ ভ্যানের সাথে এবং সেখানে তারা মারা যায়। খুবই আগে দুঃখজনক ঘটনা, আমরা এইমাত্র জানলাম, যেন আমরা এসেছি। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।